লিওনেল মেসি ছোটবেলায় যখন প্রথম স্কুলে যান তখন তার বন্ধুরা তাকে খেলায় নেয়নি, কারণ তিনি ছিলেন অস্বাভাবিক রকমের খাটো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই খাটো বাচ্চাটির মধ্যেই ফুটবলের এক অসাধারণ প্রতিভা ছিল। তার বয়স যখন মাত্র 4 বছর, তখনই তার বাবা লক্ষ্য করেন লিওনেল মেসি অন্যদের থেকে আলাদা। তিনি তার ভাইদের সাথে ফুটবল খেলতেন। তার ভাইরা ছিলেন, একজন তার থেকে 5 বছরের বড়, আরেকজন তার থেকে 7 বছরের বড়। কিন্তু যখন তিনি খেলতেন তখন মনে হতো এই ছোট বাচ্চাটি বল নিয়ে নাচতে নাচতে তার ভাইদের মধ্য দিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। তার বয়স যখন মাত্র 6 বছর, তখনই তিনি তাদের একটি স্থানীয় ক্লাবে খেলা শুরু করেন, যেটার নাম ছিল নিউ ওয়েলস ওল্ড বয়েজ। এটার যুব দলে তিনি খেলা শুরু করেন এবং তার বয়স 11 হতে হতেই তার এই ফুটবল প্রতিভার খবর চারদিকে ছড়িয়ে যায়। সে সময় রিভার প্লেট ক্লাব থেকে তার সাথে যোগাযোগ করা হয়। এই রিভার প্লেট ক্লাব হচ্ছে আর্জেন্টিনার সব থেকে বড় এবং সফল ক্লাবগুলোর একটি। অনেক আন্তর্জাতিক লেভেলের খেলোয়াড় এই ক্লাব থেকে উঠে এসেছে। কিন্তু রিভার প্লেট ক্লাবে যখন মেসিকে মেডিকেল টেস্ট করানো হলো, তখন মেসির একটা বিরল রোগ ধরা পড়লো। তখন তার বাবাকে বলা হলো মেসি আর লম্বা হচ্ছেন না। সেই সময় তার উচ্চতা ছিল মাত্র 4 ফুট 4 ইঞ্চি। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মেসি সর্বোচ্চ 4 ফুট 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হবেন। মেসির যে রোগ হয়েছিল তার নাম গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। এই রোগ সচরাচর দেখা যায় না। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্য অনুযায়ী প্রতি 4,000 থেকে 10,000 জন মানুষের মধ্যে মাত্র একজনের এই রোগ ধরা পড়ে। তো মেসির শরীরে আসলে কি ঘটেছিল যার জন্য তিনি লম্বা হচ্ছিলেন না? আমাদের সবার ব্রেইনের নিচের দিকে একটি গ্ল্যান্ড আছে যার নাম পিটুইটারি গ্ল্যান্ড। অনেক সময় এই পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়, কারণ এই গ্ল্যান্ড আমাদের শরীরের অনেক হরমোন নিয়ন্ত্রণ করে। তো এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন নামে এক ধরনের হরমোন নিঃসরণ হয়। এই হরমোন যখন রক্তের মাধ্যমে লিভারে গিয়ে পৌঁছায়, তখন সে লিভারকে সিগন্যাল দেয় IGF-1 নামে একটি হরমোন তৈরি করার জন্য। তো এই IGF-1 হরমোনের কাজ হচ্ছে শরীরের বিভিন্ন জায়গা থেকে গ্রোথ অর্থাৎ বেড়ে ওঠাকে সাহায্য করা। তরুণ অবস্থায় হাড়ের জয়েন্টগুলোর পাশে একটা জায়গা থাকে যার নাম হচ্ছে গ্রোথ প্লেট। আপনারা যদি নেহারি খেয়ে থাকেন, বিশেষ করে খাসির নেহারি, তাহলে একটু বোঝার জন্য সুবিধা হবে। যখন নেহারির উপরের মাথাটাতে কামড় দেওয়া হয়, তখন অনেক সময় দেখা যায় যে এই গোল জায়গাটা ছুটে চলে আসে। এই ছুটে আসার কারণ হচ্ছে ওইটা গ্রোথ প্লেট দিয়ে জয়েন্ট করা ছিল। গ্রোথ প্লেট যেহেতু তখনও শক্ত হয়নি, তাই ওই জায়গাটা সরে আসতে পারে। এই যে গ্রোথ প্লেট, এর কাজ হচ্ছে হাড়টাকে বড় করা। ওই যে লিভার IGF-1 তৈরি করলো, ওই IGF-1 এসে এই গ্রোথ প্লেটকে সিগন্যাল দেয় যে তুমি বেশি করে কোষ তৈরি করো, হাড়ের কোষ। তো যখন বেশি পরিমাণে হাড়ের কোষ তৈরি হয়, এই কোষগুলো ধীরে ধীরে হাড়ের দিকে চলে যেতে থাকে এবং শক্ত হয়, এবং এই প্রক্রিয়াতেই হাড় আস্তে আস্তে লম্বা হয়। আর যে মানুষটার শরীরে এই ঘটনা ঘটছে, সেই মানুষটাও লম্বা হতে থাকে। তো মেসির ক্ষেত্রে যেটা ঘটেছিল, তার ব্রেইনে যে পিটুইটারি গ্ল্যান্ড, তো সেই পিটুইটারি গ্ল্যান্ড যথেষ্ট পরিমাণে গ্রোথ হরমোন তৈরি করতে পারছিল না, যার কারণে গ্রোথ হরমোন ও লিভার থেকে IGF-1 হরমোনও তৈরি করতে পারছিল না। ফলে IGF-1 এর যেই কাজ হাড়কে বড় করা, হাড়ের কোষগুলোকে বৃদ্ধি করার মাধ্যমে, সেই কাজটাও হচ্ছিল না, যার কারণে মেসিও আর লম্বা হচ্ছিলেন না। তো অনেক পরীক্ষা নিরীক্ষার পর মেসির শরীরে যখন গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি নিশ্চিত হলো, তখন তার চিকিৎসা শুরু হলো। তো এর চিকিৎসা একটাই, যেহেতু তার শরীরে গ্রোথ হরমোন অটোমেটিক্যালি তৈরি হচ্ছে না, তাই তাকে বাইরে থেকে সিনথেটিক গ্রোথ হরমোন দেয়া হবে। কিভাবে? ইনজেকশনের মাধ্যমে। তো লিওনেল মেসি প্রতি রাতেই এই গ্রোথ হরমোনের ইনজেকশন নিতেন। প্রথমে নিতেন বাম পায়ে, এরপর নিতেন ডান পায়ে। এই ব্যাপারটা অনেকটা ডায়াবেটিস রোগীদের ইনসুলিন নেওয়ার মতো। ডায়াবেটিস রোগী যাদের শরীরে ইনসুলিন তৈরি হয় না, তাদেরকে যেভাবে বাইরে থেকে ইনজেকশন দিয়ে ইনসুলিন দেওয়া হয়, ঠিক একইভাবে মেসির ক্ষেত্রেও ইনসুলিন নিতে হতো না, কিন্তু নিতে হতো সিনথেটিক গ্রোথ হরমোন। এখানে আবার আরেকটা সমস্যা দেখা দেয়। এই গ্রোথ হরমোনের চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল। সে সময় তার বাবা যে চাকরি করতেন, সেখান থেকে তার বাবার ইনকাম ছিল মাসে প্রায় $1,600। আর এদিকে মেসির এই গ্রোথ হরমোন চিকিৎসার জন্য মাসে ব্যয় হতো প্রায় $900 থেকে $1,000 বা তারও বেশি। তো স্বাভাবিকভাবেই তার পরিবার থেকে এই খরচ বহন করা সম্ভব হচ্ছিল না। তো তখন তিনি যে নিউ ওয়েলস ক্লাবে খেলতেন, তখন সেই ক্লাব থেকে তার খরচ কিছুটা বহন করা হতো, আর বাকিটা বহন করা হতো তার বাবা যে ফ্যাক্টরিতে কাজ করতেন সেই ফ্যাক্টরি থেকে। কিন্তু এই সময়ের মধ্যে তার ফ্যামিলিকে অনেক দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয় এবং অনেকটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে মেসি তার খেলা চালিয়ে যাচ্ছিলেন। তো এর মধ্যে একটা আশার আলো দেখা গেল। ওই যে রিভার প্লেট ক্লাব, যে ক্লাব থেকে মেসির এই গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি ধরা পড়ে, সেই ক্লাবে তার আবার অডিশন দেওয়ার সুযোগ হয় এবং তার খেলা দেখে সেখানকার কোচরা তাকে নেওয়ার জন্য সম্মত হন। কিন্তু এখানে আবার আরেকটা সমস্যা দেখা গেল। রিভার প্লেট ক্লাবে খেলতে হলে তাকে নিউয়েলস ক্লাব থেকে ছাড়িয়ে আনতে হবে। কিন্তু এই নিউয়েলস ক্লাব থেকে তাকে ছাড়িয়ে আনার ব্যাপারটা ছিল একটা জটিল প্রসেস, এবং সেই জটিল প্রসেসের কারণেই তাকে আর নিউয়েলস ক্লাব থেকে ছাড়িয়ে আনা হয় নাই। ফলে মেসিরও আর রিভার প্লেট ক্লাবে খেলা হয়নি। 2000 সালের সেপ্টেম্বর
সেপ্টেম্বর মাসে লিওনেল মেসির বাবা তাকে নিয়ে স্পেনের বার্সেলোনাতে যান সেখানে তার ট্রায়াল দেওয়ার জন্য। তো যথারীতি সেখানে মেসির খেলা দেখে সেখানকার স্টাফরা এবং কোচরা মুগ্ধ হন এবং মেসিকে তারা রাখতে চান। কিন্তু তখন সমস্যা হচ্ছে মেসির বয়স তখন মাত্র ১৩ বছর এবং তার শরীরে যেহেতু বিরল একটা রোগ আছে সেই নিয়ে স্টাফদের মধ্যে বা ডিরেক্টরদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে আসলে কি মেসির পিছনে এত টাকা ব্যয় করা ঠিক হবে। তো এই আলোচনাটা অনেকদিন ধরে চলতে থাকে। তো এদিকে আবার মেসির বাবা কিছুটা অধৈর্য হয়ে পড়েন এবং তিনি তাদেরকে একটা সিদ্ধান্ত দিতে বলেন এবং তিনি তাদেরকে বলেন যে যদি তারা মেসিকে রাখতে চায় তাহলে রাখতে পারে, আর না হলে তিনি মেসিকে নিয়ে আবার আর্জেন্টিনাতে ফিরে আসবেন। ২০০০ সালের ১৪ ডিসেম্বর বার্সেলোনার একটা টেনিস ক্লাবে একজন ডিরেক্টর যার নাম হচ্ছে কার্লেস রেক্সা এবং আরেকজন ডিরেক্টর যার নাম হচ্ছে হোসেন মারিয়া মিনগেইয়া তারা বসে আলোচনা করছিলেন যে মেসিকে আসলে কি রাখা যাবে কিনা। এবং তখন মেসির বাবার এই তাড়াহুড়োর কারণে সে অবস্থাতেই তারা সিদ্ধান্ত নেন যে মেসিকে রাখা হবে, কিন্তু মেসিকে রাখতে হলে তো কন্ট্রাক্ট সাইন করতে হবে। তো ওই অবস্থায় তাদের কাছে অফিসিয়াল কাগজপত্র ছিল না। তো তখন রেক্সাস যিনি আসলে ডিরেক্টর ছিলেন ওইখানের যে ওয়েটার ছিল তার কাছ থেকে একটা ন্যাপকিন নেন। সেই ন্যাপকিনের উপর তিনি লিখেন যে মেসিকে বার্সেলোনায় নেওয়া হবে ক্লাবের মধ্যে যত দ্বিমতই থাকুক না কেন, এবং সেখানে তারা দুজনই সাইন করেন এবং সেখান থেকে আসলে মেসির বার্সেলোনার যাত্রা শুরু হয়। এবং আপনারা অনেকে জেনে থাকবেন যে ন্যাপকিনে আসলে কন্ট্রাক্টটা সাইন করা হয়েছিল সেই ন্যাপকিনটা পরবর্তীতে নিলামে তোলা হয় এবং ২০২৪ সালে সেই ন্যাপকিনটা $৯,৬৫,০০০ বিক্রি করা হয়। তো মেসি যদিও বার্সেলোনা ক্লাবে যুক্ত হয়ে গেল কিন্তু তখনও তার সমস্যাটা একদম শেষ হয়ে যায়নি। তো মেসি যেহেতু তখনও নাবালক ছিলেন যখন তার কন্ট্রাক্টটা সাইন করা হয় বার্সেলোনা ক্লাবের, সো ফিফার নিয়ম অনুযায়ী তাকে বার্সেলোনাতে একা রাখা যাবে না। যেহেতু তার পরিবার থাকতেন আর্জেন্টিনাতে, তো যেন ফিফার নিয়ম ভঙ্গ না হয় সেহেতু তার পরিবারকে আর্জেন্টিনা থেকে বার্সেলোনাতে নিয়ে আসা হয়। বার্সেলোনা ক্লাব এই কাজটা করলো এবং তার বাবাকে একটা চাকরিও দেওয়া হলো। কিন্তু সব থেকে বড় ব্যাপার ছিল মেসির গ্রোথ হরমোন রিলেটেড যত ধরনের ট্রিটমেন্ট ছিল সেই খরচটা বার্সেলোনা ক্লাবই বহন করতে শুরু করে এবং মেসি ট্রিটমেন্ট চলতে থাকলো কন্টিনিউয়াসলি এবং একটা সময় গিয়ে দেখা গেল মেসির উচ্চতা প্রায় 5 ফুট 7 ইঞ্চি হয়ে গেছে। যদিও এটা যে আর্জেন্টিনার এভারেজ যে হাইট সেটার থেকে কিছুটা কম, কিন্তু এটা ছিল ম্যারাডোনা থেকে 2 ইঞ্চি বেশি। এবং তার বয়স যখন 17 বছর তখন তিনি বার্সেলোনার মেইন টিমে খেলা শুরু করেন। আর এরপরের ইতিহাস তো আপনারা সবাই জানেন। লিওনেল মেসির এই বিরল রোগ, এই গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশেষ করে আমাদের বাবা মায়েরা যারা আছেন, আপনাদের বাচ্চারা কি যথেষ্ট পরিমাণে বাড়ছে কিনা সেই বিষয়টাতে একটু লক্ষ্য রাখতে হবে। তারা কি তাদের যতটুকু লম্বা হওয়ার কথা তারা কি ততটুকু লম্বা হচ্ছে কিনা। তবে গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি সচরাচর হয় না, এটা খুবই বিরল একটা রোগ। তো আপনার বাচ্চা খাটো মানেই যে তার মধ্যে গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি আছে ব্যাপারটা একদম তা নয়। তবে খেয়াল রাখতে হবে কয়েকটা লক্ষণ, যেমন প্রত্যেক বছর তার গ্রোথ হচ্ছে কিনা নাকি সে একটা জায়গাতে আটকে আছে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে তার চেহারা কি তার বয়সের তুলনায় অনেক বেশি কম বয়স্ক বা ছোট লাগছে কিনা, বা তার বয়সের থেকে তাকে বেশি বাচ্চা বাচ্চা দেখায় কিনা। আপনার যদি এরকম সন্দেহ হয় সেক্ষেত্রে একজন ভালো এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। সব বাচ্চারা হয়তো মেসির মতো হবে না, কিন্তু প্রতিটা বাচ্চার গ্রোথ ঠিকমতো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা আমাদের প্রতিটা বাবা মায়ের সাধ্যের মধ্যেই আছে। আপনাদের সবার বিশ্বকাপের উত্তেজনা অনেক বেশি আনন্দদায়ক হোক এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।